এক মিনিট দাঁড়াও, কি হয়েছে? দেখতে দাও কি কি হয়েছে। হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? স্যার ওই যে দেখুন ওদিকে। ওই দেখুন স্যার। তার মানে হলো যে ও হুমকিটা সত্যি, সেটা কোনো ইয়ার্কি নয়। কিন্তু এ কে? মনে হয় এ সুইসাইড বম্বার। সিআইডিকে ফোন করো। কিছু পাওয়া যেতে পারে এর থেকে? পাওয়ার মতো কিছু নেই বস, বডিতে। বডি ডিকম্পোজ হয়ে গেছে, পচে গেছে। তাহলে তো চেনা খুব মুশকিল। না, চেষ্টা করব। সবার আগে এই হাড়ের ওপর যে মাংস টুকরো আছে, টিস্যুত আছে, এগুলোকে সরিয়ে হাড়টাকে একদম পরিষ্কার করে দেখছি। ঠিক আছে। আইডেন্টিফিকেশনের কোনো চান্স আছে? চেষ্টা করবো দা। আপাতত আমি লাশটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি। স্যার সবাই খুব শকে আছে। কলেজের প্রিন্সিপাল বলছিল কিছুদিন আগে কলেজে হুমকি এসেছিল। হুমকি? বম্ব থ্রেট স্যার। কেউ স্টাফ রুমের দেওয়ালে লিখে দিয়েছিল যে এই কলেজটা বন্ধ করো, না হলে এখানে ব্লাস্ট হবে। পুরো কলেজটাকে উড়িয়ে দেওয়ার হুমকি, আর এত ছোট একটা ব্লাস্ট। হয়তো ওর হুমকির একটা ছোট ডেমো। কিন্তু এটা কি ধরনের বোম? সাধারণত যেখানে ব্লাস্ট হয় সেখানে লোহার গুঁড়ো পাবে, কাঁচের গুঁড়ো পাবে, পেরেক পাবে, ধারালো সব জিনিস পাবে। তার কারণ হলো যতটা সম্ভব ক্ষতি করা। ফ্রেডি, একবার দেখাও তো। না স্যার, সেরকম তো কিছু দেখতে পেলাম না। আচ্ছা প্রিন্সিপাল সাহেব, আপনাদের স্টাফ রুমটা কোথায়? সেকেন্ড ফ্লোর, আসুন। চলো। রবিবাবু, আপনি যে বলেছিলেন যে দেওয়ালে কেউ কালি দিয়ে লিখেছিল, সেটা কোথায়? সেগুলো তো আমি মোবাইলে, এই দেখুন স্যার। তো আপনারা তো তাড়াতাড়ি কি ছিল এই দেওয়ালটা রং করার? সমস্ত স্টাফেরা খুব ঘাবড়ে গিয়েছিল, সবাই চিন্তা করছিল, আর কলেজের পরিবেশ খারাপ হচ্ছিল। তারপর এক্সামিনের সময় এসে গেছিল, সেই জন্যই আমি মুছে দিয়েছি। কিন্তু এই পেনটা কে করেছে? ওই তো আমাদের রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর, ওই করেছে রং। আমি ভাবলাম যে যদি এই লেখাগুলো মুছে দিই, সবাই কাজে মন দিতে পারবে। আপনি যখন এই হুমকির কথা জানলেন তখন পুলিশে গিয়ে কমপ্লেন করেননি কেন? স্যার করেছিলাম, পুলিশ এসেও ছিল। ওনারা অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপর ওনারা বলে দিলেন হয়তো কেউ এটা দুষ্টুমি করেছে, তারপর চলে গেলেন। আপনাদের কলেজের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? তো চলুন আমরা গিয়ে দেখি ভিডিও ফুটেজটা, জানা যাবে কে এসেছিল ভেতরে। আমরা ফুটেজ দেখেছি স্যার। কি দেখেছেন? যত লোক বাইরে থেকে ভেতরে এসেছিল আর গিয়েছিল, তারা হয় প্রফেসর বা স্টাফেরা, বাইরের তো কোনো লোকই আসেনি। কারণ যদি হুমকি দেওয়ারই হয় তো সে স্টাফ রুমে কেন লিখতে যাবে? আপনার রুমেও লিখতে পারতো, বা কলেজের যে মেন গেট রয়েছে সেখানেও সে লিখতে পারতো। এখানেই কেন কেন লিখলো? দেখুন রবিবাবু, কেউ না কেউ তো ভেতরে এসেছিল। আরে স্যার, স্যার অভিজিৎ, অভিজিৎ কি করছো তুমি?
যেখানে ব্লাস্ট হয়েছিল সেই স্পটটা এই জানালার একদম নিচেই, আর এই জানালাটা স্টাফ রুমের একদম পাশেই, আর জানালার ঠিক লাগোয়া হলো এই বেঞ্চ। স্যার, ক্লাসরুমে যদি ঢুকতেই হতো ওই দরজাটা দিয়ে ঢুকতেন। এরকম হার্ট অ্যাটাক করানোর কি প্রয়োজন ছিল? আরে আমি চেক করছিলাম যে আমাদের বোমবার সে কতটা রিস্ক নিয়েছিল স্টাফ রুমে গিয়ে ওই হুমকি দেওয়া পেন্ট লেখার জন্য। তার মানে স্যার, এই যে 65 লেখা বেঞ্চে যে ছেলেটা বসেছিল সেই বোমটা নিচে ফেলেছিল, যা ঠিক ওখানেই পড়েছিল। আর আমরা সবাই কাঁচের টুকরো আর লোহার টুকরো কেন পেলাম না জানো? মানে ওটা হোমমেড বোম ছিল? এক্স্যাক্টলি, এটা হোমমেড বোম ছিল। এই যে বাড়িতে ব্যবহার হয় না ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো দিয়েই বানানো হয়েছিল। সেই কারণেই ওই এভিডেন্স প্যাকেটে ব্লিচিং পাউডারের গন্ধ আসছিল। স্যার, এই ব্লিচিং পাউডার ওর ওই বেঞ্চেও লেগে রয়েছে। স্যার, তাহলে ওই ওই বডিটা কার ছিল? শালুকে কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে, জানা যাবে সেটা কার। আচ্ছা রবিবাবু, স্টুডেন্টরা কোথায়? স্যার, সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই স্টুডেন্টটা কোথায়? টেবিল নম্বর 65-এ যে বসেছিল। স্যার নাম্বার 65 তো আরিয়ানের। স্যার, ও 1 নম্বরের দুষ্টু ছেলে, কলেজে সব প্রফেসরদের জ্বালিয়ে খেয়েছে, 1 নম্বর দুষ্টু। আরিয়ান, চলো এবার আমরাও ওকে একটু বিরক্ত করি। আই এম সরি স্যার, আই এম সরি। চুপ! এই জন্য কলেজে জয়েন করেছো? কলেজটাকে বোম দিয়ে উড়ানোর জন্য? কেন করেছো এটা? স্যার, এক্সাম আসছিল আর আমি একদম তৈরি ছিলাম না, তো ওই দিন আমি স্টাফ রুমের ভেতরে যাই আর কলেজটাকে বোম দিয়ে ওড়ানোর হুমকি দিয়েছিলি? আমি ভেবেছিলাম যে এতে কলেজ ম্যানেজমেন্ট ভয় পেয়ে যাবে আর এক্সামকে পোস্টপোন করে দেবে, যাতে আমি আরেকটু সময় পেয়ে যাই তৈরি হতে। আচ্ছা, এইসব বোম টোম বানানো তুমি কোথা থেকে শিখেছো? স্যার, ইন্টারনেট থেকে শিখেছি, ওখানেই সব ইনফরমেশন পাওয়া যায়। স্যার, ওখান থেকে যে কেউ বোম বানানো শিখতে পারে। আমিও তাই করেছিলাম। আর এক্সামের দিন ক্লাসরুমে আমি এক্সাম শুরু হওয়ার আগে যদি এই বুদ্ধিটা পড়াশোনায় কাজে লাগাতে, তাহলে অনেক বড় কাজ করতে পারতে। স্যার, আমি এইসব এক্সামটা বন্ধ করতে করেছিলাম। স্যার, আমি কাউকে মারতে চাইনি। কিন্তু মেরেছো তো ঠিকই না? না বস, আরিয়ানের কারণে কারোর প্রাণ যায়নি। এটা কি বলছো তুমি শালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। এটা কি বলছো তুমি শালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। কি বস, যেখানে আমরা ওই ব্লাস্ট সাইটের পাশে কঙ্কাল পেয়েছিলাম, ওই কঙ্কালটা আসলে 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলের লাশ, যার মৃত্যু আজ থেকে 2 বছর আগে হয়েছিল। কি 2 বছর আগে? এটা তো
ভালোই হয়েছে এর বমের কারণে ওখানে ব্লাস্ট হয়েছে আর লাশ বেরিয়ে এসেছে, নাহলে তো জানতেই পারতাম না একটা লাশ ওখানে পোঁতা রয়েছে। আর মৃত্যু হয়েছে কি করে? এটা বলা খুব কঠিন ব্যাপার বস, কোনো এভিডেন্স নেই, শুধু হাড়, আর ওই হাড়ের ওপর না কোনো বুলেটের চিহ্ন আছে না কোনো ছুরির চিহ্ন আছে, কিচ্ছু নেই। কিন্তু আপনার গাট ফিলিং কি বলছে? অভিজিৎ, এই ধরনের কেসে গাট ফিলিং কোনো কাজ করে না। যা কিছু হতে পারে বস, হতে পারে কেউ ওর গলা টিপে দিয়েছে, কেউ ওকে বিষ দিয়ে মেরেছে, অথবা এটাও হতে পারে যে কেউ ওকে জীবন্ত জমির মধ্যে পুঁতে দিয়েছে। কিন্তু বস, এত কিছু সত্ত্বেও একটা সাফল্য পাওয়া গেছে। কি? এই দেখো, এইটা। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই কলেজে প্রিন্সিপাল হবার আগে আমি কেমিস্ট্রির টিচার ছিলাম। সব ছাত্রছাত্রীদেরই আমি পোক করতাম যাতে কেমিস্ট্রিতে তাদের রুচি আসে, কিন্তু একে কখনো আমায় পোক করতে হয়নি, কারণ প্রথম থেকেই এর কেমিস্ট্রির প্রতি নজর ছিল। খুব ব্রিলিয়েন্ট ছিল স্যার। আর্থ ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অ্যাওয়ার্ড 2015, 2 বছর আগে। আগে হ্যাঁ, আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর শালুকের কথা অনুযায়ী ওর মৃত্যু 2 বছর আগে হয়েছিল। আপনাকে কেউ কিছু বলেনি যে ও চলে গেছে, ও নিখোঁজ হয়ে গেছে? পুলিশের রিপোর্ট তো নিশ্চয়ই করেছে। না স্যার, আমাকে কেউ কিন্তু বলেনি। কে যেন বলেছিল এর আর ওর বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না, তাই বাড়ি ছেড়ে চলে আসে। তবে খুবই ব্রিলিয়েন্ট ছেলে ছিল স্যার, পড়ায় খুবই মনোযোগ ছিল। আরে আমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজও করত, আর তাতে যা টাকা পেত সেগুলো খরচ করতো না, সবই সঞ্চয় করত। কোনো বিশেষ জিনিসের জন্য ও টাকা জমাতো? ও বলতো যে আমি কোনো এনজিওর সাথে মিলে দুস্থ মানুষদের সাহায্য করব। হ্যালো স্যার, মাইসেলফ প্রণব, কলেজের চেয়ারম্যান আর লোকাল কর্পোরেটর। ইন্সপেক্টর, আমি এসব কি শুনছি যে এই যে ব্লাস্ট হয়েছে সেটা সুইসাইড বম্বারের কাজ? না, কোনো সুইসাইড বোম অ্যাটাক হয়নি, বরং একটা খুন হয়েছে। কোন? আগে হ্যাঁ, আর সেই খুনটা 2 বছর আগে হয়েছিল। আপনারই এক স্টুডেন্ট ছিল আর্থ, ওকেই খুন করা হয়েছিল। গড। ইন্সপেক্টর প্লিজ, আমাদের স্টুডেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ছে, আর আমি কলেজটা খুব তাড়াতাড়ি আবার খুলতে চাই। সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, আপনাদের কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হলে একটুও দ্বিধাবোধ করবেন না, আমি যা করতে পারি করব। আপাতত শুধু ওর বাড়ির ঠিকানাটা দিলেই হবে। স্যার, আমার মনে হয়েছিল ও আমার উপর রেগে আছে, আমার উপরে অভিমান করেছে। হয়তো ওর রাগ কমে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে আসবে, কিন্তু কি করে জানো সে ও? কিন্তু আমরা শুনেছি যে আপনাদের মধ্যে সবসময় নাকি কোনো না কোনো ঝামেলা হতো। হ্যাঁ স্যার, এখন রিয়েলাইজ করতে পারছি যে বেশিরভাগ ভুল আমিই করেছিলাম। আমি নিজেকে একজন ভালো বাবা করে তুলতে পারিনি। ও ঘর ছেড়ে কবে গেছিল আপনার মনে আছে? 12ই আগস্ট 2015। বলেছিল কলেজ যাচ্ছে, তারপর আর ফিরে এলো না। আপনি আপনার ছেলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করেননি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পুলিশে নিশ্চয়ই কমপ্লেন লিখিয়েছিলেন? প্রত্যেকটা স্টেটের খবরের কাগজে ওর হারিয়ে যাওয়ার খবর ছাপিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। আমরা ওর রুমটা কি একবার দেখতে পারি? স্যার, ও চলে যাওয়ার পর থেকে ঘরটা বন্ধই রেখে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু নিলে ওর খুনিকে ধরা সম্ভব হবে, তাহলে প্লিজ প্লিজ আপনারা নিতে পারেন। এসব কেমিস্ট্রির বই, আমরা তো কিছু বুঝতেই পারবো না এর। ডক্টর সালুকে স্যারকে পাঠিয়ে দিই, যদি উনি কিছু বলতে পারেন। আচ্ছা, এই যে ফটোগ্রাফটা আছে এইখানে,
কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে এই যে 4 জন আছে এইখানে, এদের সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, এরা ওর ছোটবেলাকার বন্ধু। তুষার, লোকেশ, বীর, খুশি, ওরা সব কলেজে একসাথেই পড়তো আর খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, এদের সঙ্গে একবার দেখা করি। এদের অ্যাড্রেস দিন তো আমায়। হ্যাঁ, বারোই আগস্ট 2015 কিছুদিন আগে। হ্যাঁ, আমি জানি 2 বছর আগের কথা আমি বলছি। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, দেখো কিছু মনে পড়ে কিনা। কি হয়েছিল? স্যার এক্স্যাক্ট কিছু তো আমার মনে নেই, কিন্তু 6 অগস্টের দিনটা আমার মনে আছে, কারণ ওই দিন আমার বার্থডে ছিল। আচ্ছা, আর ওই দিন আমি আর্থকে দেখেছিলাম। ও ও গেটওয়েকে কিছু পয়সা দিয়েছিল আর কিছু কিনেছিল ওর থেকে। গেটওয়ে? আমাদের কলেজে একে স্টোনব্রিজের ওয়াচম্যান স্টুডেন্টদের খুব ফেভারিট ছিল। ওর সামনের দুটো দাঁতের মাঝখানে খুব বড় একটা ফাঁক ছিল। এই জন্যই আমরা ওকে গেটওয়ে অফ স্টোনব্রিজ বলে ডাকতাম। এমনি তো ওর আসল নাম কি ছিল? জানি না স্যার, আমরা কোনোদিন কোনোরকমভাবে ওকে জিজ্ঞেস করিনি ওর নাম কি ছিল। হ্যাঁ স্যার, আমরা ওকে শুধু গেটওয়ে বলেই ডাকতাম। আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, 6 অগস্টের কদিন বাদে আমি আর্থকে গেটওয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। কিছু আর্গুমেন্ট চলছিল ওদের মধ্যে। ঠিক আছে, তোমরা যেতে পারো। যদি দরকার পড়ে তোমাদের আবার ডাকবো। কি মনে হচ্ছে? গার্ডকে আমাদের ধরতে হবে, ও নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর স্যার, এই ছেলেটা ওয়াচম্যানের থেকে কি কিনছিল? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আমি আপনাদের কিছু বলতে চাই। কি? হয়তো আপনাদের এটা শুনে একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে আর্থ মারা গেছে। কি? ও মারা গেছে এটা তোমার কেন মনে হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো, এটা একটা গাট ফিলিং। আমি আগে থেকেই জানতাম যে ব্যাস আর্থ আর বেঁচে নেই। আর কি কারণ আপনার এই গাট ফিলিং এর? কারণ আছে স্যার, এই দেখুন ফ্রেন্ডস বুকে আর্থের প্রোফাইল, এই সমস্ত পিকচার্স আর পোস্টস। কিন্তু 12 অগস্টের পর ও যেটা পোস্ট করেছিল তাতে আমি কমেন্টস করেছিলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করেনি। রিপ্লাই দেয়নি মানে আপনি ধরে নিলেন যে ও মারা গেছে? আই নো ইটস ওয়ার্ড, কিন্তু আর্থ আমার সমস্ত কমেন্টে রিপ্লাই করতো, এমনকি ঘুমানোর আগেও গুড নাইট মেসেজ পাঠাতো। কিন্তু 12 অগস্টে আমি সেই মেসেজও পাইনি। নো অফেন্স, তোমায় একটা পার্সোনাল প্রশ্ন করব। তোমার আর ওর মধ্যে কি কোনো রিলেশনশিপ ছিল? না, এরকম তো কিছু ছিল না, কিন্তু আমাদের রিলেশনশিপ বন্ধুত্বের থেকে অনেক বেশি ছিল। তার মানে আপনার মনে হচ্ছিল যে 12ই আগস্টের পরে ওর প্রোফাইলে ওর সমস্ত ছবিগুলো অন্য কেউ দিচ্ছিল? হতে পারে। না না, এটা কিভাবে হয়? আমরা তো মোবাইল কোম্পানির সঙ্গে ক্রস চেকও করিয়েছি। ও কটা ছবি তুলেছে, কোথা থেকে তুলেছে, আর কিভাবে তুলেছে, কখন পাঠিয়েছে, সব ক্রস চেক করেছি আমরা। সব তো ঠিকই ছিল। এক্স্যাক্টলি, মোবাইল কিছুক্ষণের জন্য অন হতো, কিন্তু লোকেশন সেটাই ছিল যেখান থেকে ও ছবি পোস্ট করতো। আমি জানি যে আপনারা কি ভাবছেন, যে আমি এসব পাগলের মতো কি উল্টোপাল্টা বলছি, কিন্তু আমার মন জানে আর্থ কোথাও যায়নি। ইনফ্যাক্ট ও কলেজ থেকে বাইরেও যায়নি। স্যার, হ্যাঁ, স্যার এটা দেখুন, খুশি ঠিক বলছিল, আর্থ কোথাও যায়নি। এটা কি করে সম্ভব? স্যার আমি সব ছবির রিভার্স ইমেজ চেক করেছি। রিভার্স ইমেজ মানে যা থেকে তার ডিটেলসটা পাওয়া যায়? হ্যাঁ স্যার, যদি ধরুন কোনো ছবি আমরা ইন্টারনেটে আপলোড করি, তাহলে সেই ছবির সব ডিটেলস আমরা পেয়ে যাব। কটার সময় তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল, সব। আর যদি ওই ছবি কেউ কোনো এডিট করতে চায় বা ট্যাম্পারিং করতে চায়, তাহলে আমরা অরিজিনাল ফটোটাও কি আছে সেটা বুঝে যাব। আর স্যার, আর্ট 12ই আগস্টের পর থেকে যতগুলো ছবি আপলোড করেছিল, আমি সেগুলোর রিভার্স ইমেজ চেক করেছি। এই দেখুন স্যার, কি পেয়েছি। ছবি তো একই, সেম লোকেশন, সেম টাইম, শুধু ওর জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে।
কেউ এডিট করে এটাকে এর জায়গায় আর্থের চেহারা লাগিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে ছেলেটা ওই সব জায়গায় যায়নি, বরং এ তো কলেজ থেকেই বাইরে যায়নি। ওই বেচারা তো 12 আগস্ট 2015 মারা গিয়েছে। কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো গেটওয়ে ওয়াচম্যানই বলতে পারবে। খোঁজ নিতে হবে কোথায় আছে। স্যার, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। গেটওয়ের আসল নাম শৈলেশ স্যার। আচ্ছা, স্যার 11ই আগস্ট 2015 আর্থ শৈলেশের বিরুদ্ধে কলেজের বোর্ডে একটা চিঠি লিখেছিল যে ও ড্রাগস বেচে, এই সুগার হাই ড্রাগস। আর 12ই আগস্ট ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা হোক বা না হোক, নিশ্চয়ই শৈলেশের হাত আছে ওর খুনের ব্যাপারে। কলেজের লোকেরা ওর নামে কমপ্লেন করেনি পুলিশে? না স্যার, প্রিন্সিপালের নাকি দয়া হয়েছিল। শৈলেশ খুব গরিব মানুষ, একা ইনকাম করতো, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছে শৈলেশের? শৈলেশের বাড়ির লোক এখান থেকে 600 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে। শৈলেশের সাথে তো ওদের 2 বছর কোনো যোগাযোগই নেই। ওরা তো নিজেরাই ওকে খুঁজছে। কিন্তু ওর বাড়ির লোক জানতে পেরে গেছিল যে শৈলেশ ড্রাগ বিক্রি করে, তো ওরা এটা ভেবে নিয়েছে ওকে হয়তো পুলিশে ধরে নিয়েছে আর জেলে পড়ে রয়েছে। এ কিরকম ফ্যামিলি? খোঁজার একবার চেষ্টাও করেনি? এই শৈলেশ 2 বছর ধরে নিখোঁজ। একবারও বাড়ির লোক কেউ ফোনও করেনি। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল আর 2 বছর ধরে বাড়ি যায়নি, তাহলে গেল কোথায়? দয়া, আমি জানি শৈলেশ কোথায় আছে। স্যার, স্যার, স্যার পেয়ে গেছি। এই দেখুন। স্যার, এই লাশটা তো পুরোপুরি কঙ্কাল হয়ে গিয়েছে। একে চিনতে পারবো কিভাবে? ডক্টর সালুখে আছে তো? এই লাশটাকে চেনার জন্য ডক্টর সালুখের কোনো প্রয়োজন নেই। এই কঙ্কাল নিজেই তার পরিচয় বলে দিচ্ছে। এই দেখো, এর দাঁতের মাঝখানে গ্যাপ আছে। কলেজের ওয়াচম্যান শৈলেশ কুমার। স্যার, আশ্চর্য ব্যাপার, পার্কিং লটে দুটো লাশ পাওয়া গেল আর কেউ এটার ব্যাপারে কিছু জানেই না। ইউ আর রাইট। কারোর তো এটা জানা উচিত ছিল। তার তো অবশ্যই জানা উচিত যে পার্কিং লটের ফ্লোর বানিয়েছে। কলেজের কম্পাউন্ডের মধ্যে দুটো লাশের কঙ্কাল পাওয়া গেছে, আর আপনারা কিছু জানেনই না? কি না স্যার? আচ্ছা, যে পার্কিং লটের যে কাজ হয়েছে এখানে, মানে এই মেঝে বা এই সব কিছু, এগুলো কবে হয়েছিল কিছু বলতে পারবেন? এগুলো তো 7ই আগস্ট 2015। মানে 2 বছর আগে, যে সময় আর্থ মারা গিয়েছিল, মানে তার আশেপাশেই। মানে যেই এই কংক্রিটের কাজটা বা মাটি ভরার কাজটা করেছে, ও জানতো যে ও 2 লাশের ওপর মাটি ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কাজ এখানে কে করেছিল? রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর। এসব কাজ ওই করে থাকে। ওই কন্ট্রাক্টর যে অফিসের পেন্টিং করেছিল? আগে হ্যাঁ, এই পার্কিং লট আর মাটি ঢালার কাজ ওই করেছে স্যার। এই রাম আদর্শ থাকে কোথায়? লোকটা তো দেখছি বাড়িটা বেশ ভালোই হাঁকিয়েছে। একজন কন্ট্রাক্টরের এত বড় বাড়ি।
আচ্ছা দাদা, এটা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার তো আর জীবনের প্রতি মায়া দয়াই নেই। দেখো না, কালকেই কত হাসি ঠাট্টা করছিল আদার, আর কালকেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আগে আর্থ আর শৈলেশ মরেছিল, এখন এই রাম আদর্শ। একমাত্র এই ছিল যে এই কেসের শেষ সাক্ষী। এটা কারো প্ল্যান মনে হচ্ছে বস। আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। মনে হচ্ছে কেউ জেনে গেছে যে আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি, নিজের জীবন বাঁচানোর জন্য রাম আদর্শকে মেরে দিল। আমার তো মনে হয় এই কলেজেরই কেউ হবে। সে কে এটা জানতে কলেজের হিস্ট্রি ঘাঁটতেই হবে। স্যার, হ্যাঁ, স্টোনব্রিজ কলেজের ফিনান্সিয়াল হিস্ট্রি একদম ক্লিন। টাকা বা ডোনেশনের ক্ষেত্রে কোনো ঘাপলা নেই। স্যার স্যার এই আর্টিকেলটা পেয়েছি। 3 আগস্ট 2015-তে AK স্টোনব্রিজ কলেজের কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের ওপর একটা আজব সাইড এফেক্ট হয়েছিল। সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। এটা কি ধরনের কেমিক্যাল? স্যার ওটা তো অথরিটিসও জানতে পারেনি। সবাই এটাই মেনে নিয়েছিল যে কোনো একটা স্টুডেন্ট হয়তো দুটো কেমিক্যালকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কেমিক্যাল রিঅ্যাকশনের এত স্ট্রং এফেক্ট যে সেটা পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। হতে পারে অভিজিৎ, কিছু কিছু কেমিক্যালের খুব স্ট্রং রিয়াকশন হয়, যেমন হচ্ছে নেনথানাইট। বস, আমি ওর কেমিক্যাল জার্নাল দেখেছি, ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। 10 আগস্ট 2015-তে ওর কেমিক্যাল জার্নালে একটা বিশেষ কথা লিখেছিল। কি? আর্থ কেমিক্যাল ল্যাবে সুগার হাই ড্রাগের টেস্টিং করে ওর কেমিক্যাল ফর্মুলা বের করে লিখেছিল সুগার হাই, যাকে কেমিক্যাল ভাষাতে নেনথানাইনও বলে। এটা একটা বিশেষ ধরনের ড্রাগ, যেটা একটা অদ্ভুত নেশা সৃষ্টি করে। কিন্তু এই আর্থ সুগার হাইয়ের টেস্টিং করছিল কেন? 1 মিনিট, এগুলো আমরা নোট করি। 3 আগস্ট 2015 স্টোনব্রিজ কলেজের স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গিয়েছিল। 6 আগস্ট 6 তারিখ খুশি আর্থকে শৈলেশের সঙ্গে সুগার হাই ড্রাগ কিনতে দেখে ফেলেছে। 7 আগস্ট কলেজের পার্কিং লট তৈরি হয়, কনস্ট্রাকশন শুরু হয়। 10 আগস্ট আর্থ সুগার হাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেস্ট করে। 11 আগস্ট আর্থ কলেজ বোর্ডকে জানিয়েছিল শৈলেশ কলেজে ড্রাগস বিক্রি করে। 12 আগস্ট 2015 শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ওই দিনেই, মানে 12 আগস্টের দিনেই আর্থকে খুন করা হয়। হয়ে গেছে? কি বুঝতে পারলে? স্যার, এতে পুরো গল্পটাই বোঝা যাচ্ছে। এমন কেউ ছিল যে কেমিস্ট্রি ল্যাবেই সুগার হাই ড্রাগস বানাতো। তোমার এরকম কেন মনে হচ্ছে? তাহলে আন্দাজে বলছি না, কনফার্ম কলেজের মধ্যে কেউ তো একজন ছিল যে সুগার হাই ড্রাগস বানাতো। আর সেটাও রাতে, যখন কেউ থাকতো না। আর তার সঙ্গতে ছিল কলেজের ওয়াচম্যান শৈলেশ। আর সেই ড্রাগসই শৈলেশ কলেজের স্টুডেন্টদের বেচতো। সেই কারণে 3 তারিখে স্টুডেন্টস ল্যাবে অজ্ঞান হয়ে গেছিল স্যার। তার আগের রাতে ড্রাগস বানানোর পরে ওরা ওই জিনিসপত্রগুলো ঠিকমতো পরিষ্কার করেনি, সেই কারণেই হয়তো একটা স্ট্রং কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। এবারে বুঝতে পেরেছো? সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে একটা কথা বলো, আর্থের সন্দেহ কেন হয়েছিল? কারণ স্যার ও ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ও হয়তো দেখেছে স্টোর রুম থেকে কেমিক্যাল আর জিনিসপত্র সরে যাচ্ছে, তখন ওর সন্দেহ হয়। আর যখন এই কেমিক্যাল রিয়াকশনটা হলো, আর তখন ওর বিশ্বাস হয়ে গেল কেউ ল্যাবের ব্যবহার করছে ড্রাগ বানানোর জন্য। তারপর 10 তারিখে আর্থ ল্যাবে সুগার হাইয়ের টেস্ট করেছিল, এইটা জানার জন্য যে ওগুলো সত্যি সত্যি ড্রাগস কিনা। তারপর টেস্টের পরে টেস্টের সমস্ত ডিটেল ও একটা রিপোর্টে লিখে নিল। যখন ওর জানতে পারলো যে এই সুগার হাই একটা ড্রাগস, তখন ও কলেজ বোর্ডকে একটা চিঠি লিখেছিল। যখন এই কথা ওই ড্রাগ বানানো লোকেরা জানতে পারলো, তখন ওরা ভয় পেয়ে গেছিল কে এই আর্থ ওদের কাছে পৌঁছে যাবে, সেই কারণে আর্থকে মেরে দিয়েছিল। তারপরে স্যার শৈলেশকে মারে,
যাতে ওর কোনো উইটনেসই না বেঁচে থাকে। কিন্তু স্যার এরকমটা কে করতে পারে? যে কেউ হতে পারে, যার কেমিস্ট্রির ওপর খুব ভালো দখল আছে আর যে সবসময় ল্যাবে যাতায়াত করতো। স্যার ওই কলেজের প্রিন্সিপাল, উনি তো শৈলেশকেও পুলিশের কাছে দেননি। কেমিস্ট্রির নলেজ তো লোকেশ, তুষার আর বীরেরও রয়েছে। হায়ার স্টাডির জন্য ওরা বড় বড় ইনস্টিটিউটেও গিয়েছিল, তাও সেটা স্টুডেন্ট লোন বা স্কলারশিপ ছাড়া। এত টাকা পেলো কোথা থেকে ওরা? স্যার হতে পারে তার মা বাবা দিয়েছে, বা এমনও হতে পারে কোনো বেআইনি কাজ করেছে টাকার জন্য। যে কেউ হতে পারে, এদের মধ্যে কেউ বা বাইরের কেউ, কাউকে ভরসা করা যায় না। একটা কথা, এই আপনাদের এই খুশির ওপর ভরসা আছে স্যার? কেন দা? মানে যদি এই খুশি ভরসা করার মতন হয় তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আর্থ, শৈলেশ আর রাম আদর্শ তিনজনেই মারা গেছে, আর তোমার ষড়যন্ত্র আমি সব জানি। আর যদি তুমি চাও যে এটা গোপন থাকুক, তাহলে আজকে কলেজের পার্কিং লটে 1 কোটি টাকা নিয়ে চলে এসো। এই মেল পড়ে খুনি খুব ঘাবড়ে যাবে, এটা মনে করে যে কেউ তো আছে যে ওর আসল ব্যাপারটা জানে। স্যার আই এম শিওর আজ রাতে ও নিশ্চয়ই আসবে। আর উইটনেসকে মারার চেষ্টাও করবে। তাই তো আমি বলছি স্যার, এসব কিছুর জন্য খুশির জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি অচেনা কাউকে দেখে খুনি ওখানে না আসে। আর আমাদের এমন কাউকে চাই যে ওই কলেজেই পড়ে। আর যাকে দেখে ওর মনে হয় যে হ্যাঁ, এ হয়তো ওর আসল ব্যাপারটা জানে। খুশি, তুমি একদম ভয় পাবে না, আমাদের টিম ওখানে থাকবে। ওকে, কিচ্ছু হবে না তোমার। এটা জিপিএস মাইক্রোচিপ, তুমি এটা তোমার কাছে রাখবে, আমরা তোমাকে ট্র্যাক করতে থাকবো। স্যার আপনারা কাউকে দেখতে পেলেন কি? না, এখনো পর্যন্ত না। ঘাবড়িও না, তুমি শুধু অ্যালার্ট থেকো ব্যাস। তুমি একদম ভয় পাবে না, আমরা তোমার আশেপাশেই আছি, বুঝেছো? ওকে ওকে স্যার। স্যার খুনি মেল পড়েও আসেনি? আরে পঙ্কজ, হতে পারে সে মেলটা দেখেইনি। বা এটা হতে পারে যাদের আমরা মেল করেছিলাম এদের মধ্যে কেউ খুনি নয়। খুশি, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের ফোন করো, ওকে? ভাই এরকম হতেই পারে না যে ওরা মেল পাওয়ার পরে ওখানে চেক করতে আসবে না। রবি, লোকেশনটা ভালো করে চেক করো, যেখানে খুশি ছিল তার আশপাশে আর কে কে ছিল। এই রাম আদর্শের ডিটেলসও চেক করতে হবে, এত বড় লোক কি করে হলো। খুনিকে ব্ল্যাকমেল করছে হয়তো। ব্ল্যাকমেল যদি করেই থাকে তো ওর টাকা কোথা থেকে আসতো? ফ্রেডি, ওর অ্যাকাউন্টটা ভালো করে চেক করো, দেখো ওর কাছে টাকা কোথা থেকে আসতো। স্যার পেয়ে গেছি, কাল রাতে তুষার, লোকেশ আর বীরের লোকেশন কলেজের আশেপাশেই ছিল। মানে এরা তিনজন মিলে ড্রাগস বানাচ্ছিল? এদের সবার ডিটেলসটা বের করো পঙ্কজ। কিন্তু স্যার এরা যদি ওখানেই থেকে থাকে তাহলে পার্কিং লটে এলো না কেন? দেখতে এসেছিল হয়তো যে ওদের ব্ল্যাকমেল কে করছে।
আর ওরা হয়তো খুশিকে দেখে ফেলেছে। ওকে কেউ মেরে ফেলতে পারে। ফোন করো ওকে। সুইচ অফ আসছে। সুইচড অফ? স্যার এই তো 2 মিনিট আগেও ফেসবুকে একটা স্ট্যাটাস আপডেট করলো, নিড আ ব্রেক, গোয়িং অন হলিডে। তাহলে ফোনটা সুইচ অফ হলো কি করে? আচ্ছা, খুশির কিছু ওই চিপ যেটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো ওর কাছেই আছে। ওর লোকেশন ট্র্যাক করো কোথায় আছে। স্যার, এই রাম আদর্শ রাম কাহিনী আমার মাথায় ঢুকে গেছে। 2রা আগস্ট 2015-র পরে ও একটার পর একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট পেতে থাকে এবং তার ফলেই ও আজকে এত বড় লোক। আর এই সমস্ত প্রজেক্ট দিয়েছিল একটাই লোক, প্রণব, কলেজের চেয়ারম্যান। স্যার, একটা শকিং নিউজ আছে। প্রণব তুষারের আঙ্কেল। মাই গড, এর মানে হলো তুষার আর তার বন্ধুরা এই কলেজে ড্রাগ বানাচ্ছে আর প্রণব ওদের প্রশ্রয় দিচ্ছে। আর এখন ওরা খুশিকে মারতে চাইছে। স্যার, স্যার খুশির লোকেশন খুঁজে পেয়েছি। খুশি এখন কোথায় আছে? স্যার কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়ে আটকে গেছে। একদম টাটকা সিমেন্ট। খুশি? 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 স্যার, স্যার এ বেঁচে আছে। খুশি? ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। ওদের ফটো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, ধরা পড়ে যাবে। 3টেকে তো পরে দেখবো, আগে ওই লোকটার ঘাড় ধরি যার হাত এদের মাথার উপরে আছে। প্রণব। ঠিক আছে। আপনারা? আগে হ্যাঁ, ওই দিন তো আপনিই বলেছিলেন যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আপনার কাছে চলে আসতে। হ্যাঁ, অফকোর্স আই রিমেম্বার। প্লিজ আমাকে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। না ঠিক আছে, আমরা এখানে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, একটা ব্যাড নিউজ দিতে এসেছি। ব্যাড নিউজ? আগে হ্যাঁ, ওই মেয়েটা আছে না খুশি, ও বেঁচে গেছে। খুশি? কে খুশি? চিনি না আমি। কি বলছেন আপনি? আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছু ওষুধ টষুধ খাবেন নাকি? নাকি আপনার স্মৃতিশক্তি ঠিক করার জন্য আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে? বস, কাজ হয়ে গেছে। স্যার ওই মেয়েটাকে তো আমরা পুঁতে দিয়েছো। যেভাবে আর তার শৈলেশকে পুঁতে দিয়েছিলে, অন্তত ওই জুতোর থেকে ওই সিমেন্টগুলো তো পরিষ্কার করে নিতে, যার নিচে ওই মেয়েটাকে কবর দিয়েছো। হ্যাঁ, আর ওকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলুন প্রণব বাবু, কিছু বলবেন আপনি? আমি অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর তার জন্য সব থেকে সহজ উপায় ছিল ড্রাগস। আর আজকালকার ছেলে মেয়েদের এই নেশা করতে বেশি সময় লাগে না। আর তারপর আমি ড্রাগস
বাইরে থেকে নিয়ে এসে আমার স্টুডেন্টদের বিক্রি করতে চাইনি। এই জন্য আপনি নিজেই ড্রাগস বানানো শুরু করে দিলেন এই কলেজের ল্যাবে। আর ওগুলো বিক্রি করার দায়িত্ব দিয়ে দিলে ওয়াচম্যান শৈলেশকে। আর আর্থ যখন তোমার সত্যিটা জানতে পেরে যায় তখন তুমি ওকে মেরে ফেলো। আর শৈলেশকেও মেরে দিয়েছেন যাতে কোনো উইটনেস না থাকে। হ্যাঁ, তোমার কি মনে হলো আর্থের ফোনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিলেই পুলিশ বোকা বনে যাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই মহান ব্যক্তিটি কে যে আর্থের মোবাইল নিয়ে ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল? ও, সেটা তুমি ছিলে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার খুব শখ না তোমার? অনেক শহর তুমি ঘুরেছ, কিন্তু আসামি যতই ঘুরুক শেষে তাকে একটাই জায়গায় আসতে হয়, জেল। তোমরা তিনজন সেখানেই যাবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইপো তুষার আর তার দুজন সঙ্গী লোকেশ আর বীর ওরা ওখানে চলে আসবে। হ্যাঁ, দেখ বন্ধু, তোর মুরগি এসে গেছে, চল মালটাকে গিয়ে কাটি। হ্যাঁ স্যার, স্যার একটু টাকা দিন না স্যার। স্যার খিদে পেয়েছে স্যার। স্যার অনেকক্ষণ কিছু খাইনি স্যার। স্যার 2 দিন কিছু খাইনি, 20 টাকা দিলেই চলবে। পুরি সবজি খাবো। স্যার, স্যার ধূপ নিন না স্যার। স্যার ভিখারি নই আমি, ধূপ বিক্রি করি, দারুণ কোয়ালিটি, একদম দোকানে অফিসে বাড়িতে যেখানে খুশি জ্বালাতে পারেন, খুব সুন্দর গন্ধ। কত দারুণ কোয়ালিটির ধূপ স্যার। স্যার নিয়ে নিন না স্যার। স্যার 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 ও মরে যাবে স্যার। স্যার মরে যাবে ও। আরে স্যার কাজ করুন না স্যার, নাহলে স্যার মরে যাবে স্যার ও। স্যার 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 ও দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার। স্যার ছেড়ে দিন না স্যার। তোরা আমার ব্যাগ চুরি স্যার করবি? আর কোনোদিন করবো না স্যার। স্যার মরে যাবে স্যার ছেলেটা। এই দেখা দয়া, এই যে গলার ওপর এখানে এই যে অনেক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, কিন্তু মনে হচ্ছে না কোনো দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে। মনে হচ্ছে কেউ এর গলাটাকে দুটো জিনিসের মাঝখানে চেপে দিয়েছে। আর ডক্টর এটা দেখুন, এই হাঁটুর কাছ থেকে প্যান্ট পুরো ছিঁড়ে গেছে। এটা মনে হচ্ছে যে হাঁটু দিয়ে ওকে টানা হয়েছে। কি এমন শত্রুতা ছিল কারো যে এত নৃশংসভাবে মেরেছে? এর মাথাতেও একটা গভীর ক্ষত আছে। দেখি। মনে হয় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, আর এই জন্যই হয়তো এর মৃত্যু হয়েছে। তার মানে এর গলায় যে চিহ্নটা আছে মৃত্যু এর জন্য হয়নি? না দয়া, এর গলার ক্ষতটা গভীর নিশ্চয়ই, কিন্তু এর গলার নার্ভগুলো কাটেনি। এর শ্বাসনালীটা একটু একটু করে ভেঙে গেছে। স্যার, একটা লোকের কাছে 4-4টে ওয়ালেট। এর জামার মধ্যে অনেকগুলো চোরা পকেট আছে, আর এগুলো সব ওখানেই লুকানো ছিল। 4টে ওয়ালেট? আর মজার ব্যাপার হলো স্যার, এই 4টে ওয়ালেটই আলাদা আলাদা লোকের। হতে পারে একজন পকেটমার। পকেট মারা? তার মানে তো এর রেকর্ড আমাদের ডেটাবেসে আছে। এর ব্যাপারে একটু খোঁজ করো। স্যার, স্যার এই বাড়িটাই।
দরজাটা ভেঙে ফেলো। শুধু রাজুর খুন নয় স্যার, এখানে তো অনেক কিছু হয়েছে। মনে হচ্ছে কেউ কিছু খোঁজার চেষ্টা করছিল এখানে। চোরের বাড়িতে চুরি, রক্ত। মাই গড, উপর থেকে উপরে কিছু আছে স্যার। জুতোতে লেগে থাকা রক্তের চিহ্ন বাইরের দিকে গেছে। উপর থেকে নিচে আর নিচ থেকে বাইরে। স্যার একে তো একদম রাজুর মতো টর্চার করেছে। হ্যাঁ, মনে হচ্ছে খুনি কোনো ধারালো অস্ত্র দিয়ে একে কুপিয়ে মেরেছে। মনে হচ্ছে খুনি পেছন দিক থেকে পালিয়ে গেছে। বডিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। মনে হচ্ছে মৃত্যু 2-3 ঘন্টা আগেই হয়েছে। কিন্তু স্যার এই লোকটা রাজুর বাড়িতে কি করছিল? এ আর রাজু হয়তো একই জায়গায় থাকতো, হয়তো দুজন একসঙ্গে পকেট মারের কাজ করত। হতে পারে এই দুজন কোনো পকেট মারের গ্যাংয়ের হয়ে কাজ করত। স্যার রাজুর মৃত্যু 6-7 ঘন্টা আগেই হয়েছিল। তাহলে খুনি প্রথমে রাজুকে মেরেছে, তারপর ওর লাশ রাস্তায় ফেলে দিয়েছে, তারপরে খুনি এখানে এসেছে এই বাড়িতে, একে টর্চার করেছে, আর 2-2.5 ঘন্টা আগে একেও মেরে ফেলেছে। খুনি এই দুটো চোরকে কেন মারবে, তাও আবার এইভাবে? মনে হচ্ছে যে এর কাছে কিছু ছিল বা আছে, যেটা ওই খুনি চেয়েছিল। কিন্তু এরা তো ছোটখাটো চোর, ওর দরকারে এমন কি থাকতে পারে? না, কিছু তো চাই খুনির, যা ও খুঁজে বেড়াচ্ছে। এটা কি করে জানতে পারবো যে যার জন্য ও এখানে এসেছিল সেটাও পেয়েছে কিনা? একটা কাজ করি আমরা, আশেপাশের সমস্ত প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো। কেউ না কেউ তো দেখে থাকবে, কেউ কিছু যদি শুনে থাকে। শিবা আর রাজু এখানে বস্তিতে থাকতো, কেউ খুব নৃশংসভাবে ওদেরকে মেরে দিয়েছে, আর কেউ কিছু শোনেনি। কোনো অচেনা লোককে এই বাড়িতে আসা যাওয়া করতে দেখেছিলে? না ম্যাডাম। বোকা ভেবেছেন আমাদের? আপনাদের ঘরগুলো এত কাছাকাছি আর কেউ কিছু দেখেননি, শোনেননি? কি করে সম্ভব? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আপনি বাকি লোকেদের কথা জিজ্ঞেস করলে বলতে পারি, কিন্তু কিন্তু কি? এই রাজু আর শিবার ব্যাপারে কেউ কিছু জানে না স্যার, আর ওরাও বেশি কারুর সাথে মিশতো না, তাই আমরাও ছেড়ে দিয়েছিলাম। কত আর গায়ে পড়ে কথা বলা যায়? হ্যাঁ স্যার, ওরা ঠিকঠাক ছিল না, উল্টোপাল্টা লোক ওদের বাড়ি আসতো, 2বার তো পুলিশও এসেছিল, তাই আমরা ওদের সঙ্গে মিশতাম না। আজে বাজে লোক, মনে হচ্ছে এদের কোনো পকেট মারের গ্যাং আছে। আচ্ছা, এই লোকগুলো কোথায় কাজ করতো কেউ জানেন এ ব্যাপারে? স্যার কি কাজ করে তা তো জানি না, কিন্তু সামনে একটা সার্কেল আছে, ওই সিগন্যালের ওখানেই বসে থাকে সারা রাত। আচ্ছা, এই এই দাঁড়া, পঙ্কজ, পুরবী,
স্যার হ্যাঁ স্যার স্যার এই ডিভাইসটা দৌড়তে দৌড়তে ওর পকেট থেকে পড়ে গেছিল। অভিজিৎ, তুমি একদম ঠিক কথা বলছো। ওইখানে সিঁড়ির ওপর যে জুতোর চিহ্ন ছিল সেইটা, আর এই জুতোর চিহ্নগুলো, এই দুটোই আলাদা। খুনির কোনো সাথীও ছিল, ওরা দুজন ছিল। স্যার, বাইরের একটা লোক একটু গন্ডগোলের মনে হলো, তার পেছু নিলাম। ও তো পালিয়ে গেল স্যার, কিন্তু পালানোর সময় ওর কাছ থেকে গিগার কাউন্টারটা পড়ে যায় স্যার। গিগার কাউন্টার, রেডিও অ্যাক্টিভ ওয়েভ মেজার করার ইনস্ট্রুমেন্ট। এইটা এমন দামি ইনস্ট্রুমেন্ট চোরেদের কাছে আসলো কি করে? একটু দেখো তো। বস, এরকম জিনিস তো আমি প্রথমবার দেখছি। এটা কোনো এক্সপার্ট দিয়ে কনফার্ম করি। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না, এই লোকটা 3 ঘন্টা আগে মারা গিয়েছে, আর ওই যে লোকটা এক্ষুনি পালিয়ে গেছে, যার হাতে ওই গিগার কাউন্টার ছিল, ও এখানে কি খুঁজছিল? সেটাই খুঁজছে, যেটা এখন পর্যন্ত পায়নিও। আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওরা। এই গ্যাংয়ের খোঁজ নিতে হবে, সেখান থেকেই জানা যাবে এরা কি চুরি করেছিল। এই, কি করছিলি? কি হচ্ছে? কিছু না ভাই, ওই আমার ওয়ালেটটা কেউ একটু বের পেছনে করার যাও। চেষ্টা করছিল। সরো। আরে এটা এটা তো ওয়ালেটে ছিল না। খুলি নম্বর 10, তেওয়ারি চক। এ তো অ্যাড্রেস। এই, তুই ওয়ালেটে হাত দিয়েছিলি? না না স্যার, এ আপনি কি বলছেন? আমি কিছু করিনি। এই, তুইও কি পকেট মার নাকি? হ্যাঁ, চুরি করছিস তুই? না হ্যাঁ? না স্যার, আপনি আপনি কি বলছেন স্যার? আমি ভদ্রলোক, আমি কিছু করিনি, আমি চোর ঠিক নই। আছে, ঠিক আছে, সরি, আপনি যেতে পারেন। সরি। হ্যাঁ, একটা কাজ করা যাক, খলি নম্বর 10, তেওয়ারি চক, ওখানে গিয়ে দেখা যাক। জানি না ভাই, এমন মনে হলো যে কেউ পিছন থেকে হাত দিচ্ছিল পকেটে। এই হলো দয়া, 10 নম্বর বাড়ি। চলো গিয়ে দেখি। তুমি তুমি তো সেই যেখানে আমি জিজ্ঞাসাবাদ করছিলাম, যেখানে এটা আমার পকেটে এসেছিল। আগে স্যার, আমার নাম প্রকাশ। আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনারা খুঁজছেন। আসুন স্যার। চিঠি দিয়ে এখানে ডেকে আনার মানেটা কি? রাজু আর শিবাকে তুমি? না না স্যার, ওটা আমি নই। আমি এই দলের প্রধান, আর এই ছেলেগুলো আমার জন্য কাজ করে। আর তুমি নিজেই আমাদের এখানে ডেকে আনলে? হ্যাঁ, এটা জানার পরেও যে আমরা তোমাকে অ্যারেস্ট করতে পারি? স্যার, রাজু আর শিবার কেসটায় আমি আপনাদের সাহায্য করতে পারি। তার বদলে আপনি আমাকে আর আমার ছেলেদের সাহায্য করবেন। এই, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, সিআইডি। আর আমরা কোনো অপরাধীর সঙ্গে এইসব সওদাবাজি করি না, বুঝেছিস? নিশ্চয়ই কোনো বড় সমস্যায় তুমি ফেসে রয়েছো, না হলে আমাদের এখানে ডেকে আনার রিস্ক নিতে না। একদম তাই। খুব বিপদের মধ্যে আছি স্যার, আমাদেরকে বাঁচান। কেউ একজন আছে স্যার, যে একজন একজন করে আমার ছেলেগুলোকে মেরে ফেলছে স্যার। আমাদের বাঁচিয়ে দিন। চাইলে আপনারা ওদের জেলে রেখে দিন স্যার, কোনো আপত্তি নেই, কিন্তু স্যার সাহায্য করুন স্যার। আচ্ছা, রাজু আর শিবা ছাড়া আর কেউ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কালকেও আমার একটা ছেলেকে কেউ মেরে ফেলেছে স্যার। একে কেউ একে চেনে? হ্যাঁ স্যার, এ তো আমাদের এই সিগন্যাল সার্কেলটার ওখানে ভিক্ষা করতো। এ তো ভিখারি। এ ভিখিরি নয়, পকেট মার। তাছাড়া ওর জামা কাপড় থেকে ভীষণ মদের গন্ধ আসছে।
মনে হয় মদ খেয়ে ও কিছু ঝামেলা পাকিয়েছিল। ছোটখাটো পকেট মারছিল, এই জন্য পুলিশও কিছু করেনি। মরে গেছে তো গেছে, মদ খেয়ে ঝামেলা করছিল আর এই বলে কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার আমি জানি রাকেশ এই ধরনের কিছু করবেই না স্যার। ও ও মদ ছুঁয়ে পর্যন্ত দেখতো না স্যার। স্যার কেউ ওকে মেরে ফেলেছে আর এমন দেখিয়েছে যেন মদ খেয়ে খুব ঝামেলা করেছে ও। আর তারপরে ওই শিবা আর রাজু। না, তোমরা কিছু তো করেছিলে, যার জন্য এক এক করে তোমাদের কেউ মারছে। জানি না, জানি না স্যার। আমি একদম বুঝতে পারছি না এসব কিভাবে হচ্ছে স্যার। সেটা আমরা জেনে যাব। তুমি এখন শুধু আমাদের নিজের গ্যাং সম্পর্কে সবকিছু বলো, কিচ্ছু লুকোবে না। ওকে স্যার। স্যার আমরা পকেট মারি আর ছোটোখাটো চুরি চামারি করি। এই শহরে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে ওখানে আমারই সব ছেলেরা থাকে, তাও প্রায় 150 জন হবে। মানুষ একটু বেখেয়াল হলেই আমরা চুরি করে নিই, আর চুরি করে সব মাল এক জায়গায় হয়, সব আমার কাছে আসে, ওখান থেকে আমি আমার ভাগটা বুঝে নিই আর বাকি যা পড়ে থাকে ছেলেদের মাঝে ভাগ করে দিই স্যার। খারাপ কাজের খারাপ ফল। লোকের কষ্টের টাকা মারছিস, হ্যাঁ? আর এখন নিজে বিপদে পড়েছিস বলে আমাদের ডাকলি। নিশ্চয়ই তোমার ছেলেরা এমন কোনো কাজ করেছে যার মূল্য ওরা নিজের জীবন দিয়ে শোধ করছে। স্যার উপকার করুন স্যার, আপনারা চাইলে স্যার এই নিন, এখানে অনেক টাকা আছে, যত টাকা চাই না এই নিন স্যার। স্যার এই নিন, চাইলে আপনারা সব টাকা নিয়ে যান। এসব করে তোমরা শাস্তির থেকে রেহাই পাবে না, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জেল যেতেই হবে তোমাদের, বুঝলে? ঠিক আছে স্যার, জেলে যাব তাতে আপত্তি নেই স্যার, অন্তত বেঁচে তো থাকবো। এই রাজু, শিবা আর রাকেশ, এরা তিনজন তোমায় কখনো বলেছিল তাদের শত্রুদের ব্যাপারে, বা এমন কোনো কথা যা এদের তিনজনের মধ্যে কমন ছিল? না স্যার, এরকম কিছুই বলেনি ওরা। তোমার এই তিনজন এরা কোন এরিয়ায় পকেটমারি করতো? বাইরে সার্কেলের ওখানে, ওই যে সিগন্যাল আছে না ওইখানে। এরা তিনজন ওই সার্কেলের সিগন্যালের মধ্যে কি, মানে এই সিগন্যালে কি পকেটমারি করতো? আগে স্যার। তার মানে খুনি ওই সমস্ত পকেটমারদেরই খুন করছে যারা ওই সার্কেলে পকেটমারি করতো। কিন্তু স্যার ওই সিগন্যালের কাছে আরো 10টা ছেলে কাজ করে। খুনি ওদের কাছে পৌঁছানোর আগেই আমাদের ওই ছেলেদের কাছে পৌঁছতে হবে। সরি সালুঙ্কে, আমার জন্য অপেক্ষা করতে হলো। আরে দরকারটা যখন আমার, তখন তো আমাকে অপেক্ষা করতেই হবে না? না না, এরকম কথা বলো না। থ্যাঙ্কস এ লট তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলো না, নিজের পুরনো বন্ধুর জন্য একটু সময় তো বের করতেই পারি আমি। সো নাইস অফ ইউ। আচ্ছা বলো, কি মনে করে আজকে? আসলে তোমাকে এইটা দেখাতে চাই। সালুঙ্কে, এটা তো গিগার কাউন্টার। আই নো ভাই, এটা গিগার কাউন্টার, কিন্তু এত ছোট্ট গিগার কাউন্টার। হ্যাঁ সালুঙ্কে, এটা যথেষ্ট ছোট আর যথেষ্ট শক্তিশালীও বটে। এটা খুব ছোট রেডিয়েশনেরও খোঁজ দিতে পারবে। কিন্তু এটা তুমি পেলে কোথায়? এটা আমি একটা অপরাধীর কাছ থেকে পেয়েছি। হোয়াট? অপরাধীর কাছ থেকে এরকম একটা ডিভাইস? হ্যাঁ, কেন, কি হয়েছে? এত চমকে গেলে কেন? অপরাধীর কাছে থাকতে পারে না? সালুঙ্কে, এটা লেড আর টাইটানিয়াম দিয়ে তৈরি। এটার কোডও ক্র্যাক করা সম্ভব নয়, আর এটাকে কোনোভাবে নষ্টও করা সম্ভব নয়। ইউনো, এরকম ধরনের ডিভাইস তো আমাদের ল্যাবেও নেই। তো তোমার কি মনে হয় এটা ও কোত্থেকে পেয়েছে? সরকার, গভর্নমেন্টের কাছ থেকে। সরকারের কিছু বিশেষ লোকের জন্য এই ডিভাইস তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তো এটার ব্যাপারে কিছু জানেই না। সরকার, গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট সিক্রেট এজেন্ট। এই প্রকাশের গ্যাংয়ের যতগুলো মেম্বারদের আমরা পেয়েছি তারা প্রত্যেকেই ঠিক আছে, না কারো উপর আক্রমণ হয়েছে আর না কেউ মারা গিয়েছে। দেখা যাক এই ঠিকানায় আমরা কি জানতে পারি। তোমার কি মনে হয় খুনি কেন শান্ত হয়ে গেছে? হতে পারে ও যা চেয়েছিল সেটাও পেয়ে গেছে।
আবার এটাও হতে পারে যে ও নিজের স্ট্র্যাটেজি বদলে দিয়েছে। স্যার, যদি তা সত্ত্বেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই রইল রয়ের বসের নাম্বার। আপনি এনার সঙ্গে কথা বলে আমার সম্পর্কে যা ইনফরমেশন চান নিতে পারেন। প্যাট্রিক, এই সমস্ত কিছু চক্রান্তে রয়ের ভূমিকা কি? স্যার, আসলে এটা আমাদের একটা সিক্রেট অপারেশন। এটা এমন কি সিক্রেট অপারেশন যা গুন্ডা বদমাইশ আর পকেটমারদের সঙ্গে জড়িত আছে? জড়িত নয় স্যার, কিন্তু এরা কিছু একটা চুরি করেছে আর সেটাই ফিরিয়ে আনার জন্য এই পুরো অপারেশন। কি কি চুরি করেছিল ওরা? স্যার, সেই ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করার পারমিশন আমাদের নেই। দেখো, সিআইডির ওপর তোমাকে ভরসা রাখতেই হবে, না হলে আমরা তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে স্যার, কিন্তু এই কথাটা প্লিজ আপনার আর আমার মধ্যেই যেন থাকে। স্যার, আসলে সরকারের একটা গোপনীয় নিউক্লিয়ার ইউনিট আছে যার মধ্যে সায়েন্টিস্টরা একটা টপ সিক্রেট প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টের ব্যাপারে বেশি লোকজন জানে না, কিন্তু সেখানকারই একজন এমপ্লয়ি কম্পিউটারের ডেটা হ্যাক করে সব ইনফরমেশন চুরি করে নিয়েছে। স্যার, ওকে আমরা ধরতে চাইছিলাম, কিন্তু তার আগেই ও সমস্ত ইনফরমেশন নিয়ে পালিয়ে গেছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত ইনফরমেশন একটা পেন ড্রাইভে কপি করা হয়েছে। ওই পেন ড্রাইভের মধ্যে নিউক্লিয়ার প্ল্যান্টের সমস্ত ইনফরমেশন রয়েছে। ওই পেন ড্রাইভের দাম এখন কোটি টাকার। যদি ভুল করেও ওই পেন ড্রাইভ কোনো ভুল লোকের হাতে চলে যায় তাহলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার মিশন ওই পেন ড্রাইভটা ফিরিয়ে আনার। তদন্ত কত দূর এগিয়েছে? স্যার, এখনো পর্যন্ত যে ওই পেন ড্রাইভ আর ইনফরমেশন চুরি করেছে তাকে আমরা ধরে ফেলেছি। ওর নাম হলো মেহুল, কিন্তু ও ওই পেন ড্রাইভটা একটা ব্যাগের মধ্যে রেখেছিল আর ওই ব্যাগটা এখন চুরি হয়ে গেছে। ও, আর যে চুরি করেছিল সে পকেটমার গ্যাংয়েরই কোনো মেম্বার? হ্যাঁ স্যার, কিন্তু মেহুল এই ইনফরমেশন আমাদের দেওয়ার আগে ওর বসের সাথে এই ইনফরমেশন শেয়ার করেছিল। আর এখন মেহুলের বস পকেটমারদের প্রাণে মেরে দিচ্ছে। ইয়েস স্যার, এখন রয়ের টিম আর মেহুলের বসের টিম ওই পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করছে। আর বলির পাঠা হচ্ছে পকেটমার। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, র চিফ মিস্টার বিজেন্দ্রর সাথে কথা হলো। বিক্রম একজন রয়ের এজেন্ট। উনি রিকোয়েস্ট করেছেন যে এই মিশনটায় আমরা ওকে সাহায্য করি। আচ্ছা। আচ্ছা, পেন ড্রাইভটা কার কাছে আছে জানা জানি না? না স্যার। স্যার, এই সার্কেলে যতগুলো মেম্বারই পকেট মারার কাজ করতো তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওরা তো এরকম কোনো চুরির কথা বললোই না আমাদের। হ্যাঁ স্যার, অনিল আর কিশোর বেঁচে ছিল, কিন্তু ওদের কাছে কিছু জানার আগে ওরা মারা গেছে। হতে পারে ওই পেন ড্রাইভটা এখনো অনিলের কাছেই আছে, বা হয়তো অনিল ওই পেন ড্রাইভটা এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। স্যার, এটাও তো হতে পারে যে খুনি ওই পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। হতে পারে, আবার নাও। স্যার, যখন আমরা এখানে এসেছিলাম একটা পকেটমার বেঁচে ছিল, মানে খুনি ওই সময় পালিয়ে গিয়েছিল। জানি না ও সুযোগ পেয়েছিল কি পায়নি। একটা কাজ করি আমরা, এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, খুঁজে বের করতেই হবে। স্যার, আমরা গিগার কাউন্টারের সাহায্য নিতে পারি। গিগার কাউন্টারের সাহায্যে? ইয়েস স্যার। কিন্তু গিগার কাউন্টার দিয়ে তো রেডিও অ্যাক্টিভিটি মেজার করা যায়। স্যার, ওই যে পেন ড্রাইভটা ছিল ওটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে চুরি করা হয়েছিল। হতে পারে যে ওই পেন ড্রাইভের ওপর সামান্য কিছু রেডিও অ্যাক্টিভ ফিট পড়েছিল। চলো এটাও আমরা করে দেখি।
হ্যাঁ এই ব্যাগটার থেকে আওয়াজ আসছে। দেখো ব্যাগটার ভেতরে, তাড়াতাড়ি। খোলো খোলো খোলো। না স্যার, এটা কিভাবে সম্ভব? গিগার কাউন্টার তো বলছে ব্যাগটার ভেতরেই আছে। না, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। স্যার যদি একবার পেন ড্রাইভটা ওদের হাতে চলে যায় তাহলে সেটা ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না, এই পেন ড্রাইভটা ওদের হাতে পৌঁছাবে না। এই বাড়িটাকে ভালো করে আবার চেক করো গিগার কাউন্টার দিয়ে। চলো। স্যার বডির উপর থেকেই বিপ বিপ শব্দটা আসছে। বডিটা চেক করো। স্যার জামার ভেতরে তো কোনো পেন ড্রাইভ নেই। যদি পেন ড্রাইভটা জামা কাপড়ে না থেকে থাকে তাহলে কি পেন ড্রাইভটা স্যার এটাই সেই পেন ড্রাইভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার মিশন কমপ্লিট করার জন্য। বাট আই এম রিয়েলি সরি, এটা আমি আপনাদের দেখাতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো ব্যাপার না। আমি একবার আমার বসকেও ইনফর্ম করে দিই। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার, পেন ড্রাইভ পেয়ে গেছি। ইয়েস স্যার, এক্ষুনি। অলরাইট স্যার, ওকে। স্যার আমাকে এই পেন ড্রাইভ আর গিগার কাউন্টার এক্সচেঞ্জে জমা দিতে হবে। আমি আসি এখন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়ান্স অ্যাগেন। গুড লাক। থ্যাংক ইউ। ওকে। এই পেন ড্রাইভ তো পাওয়া গেল স্যার, কিন্তু খুনি এখনো উধাও। ওর জন্য কোনো জাল বিস্তার করতে হবে স্যার। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার স্যার, একটা পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণ দিয়ে দিল। সেটাই তো বুঝতে পারছি না। ফেডরিক ঠিকই বলেছ, একজন পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিল। ওই পেন ড্রাইভটার ব্যাপারে ও কিছুই জানতো না। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। স্যার টাকার জন্যই বিক্রম বলছিল না এই পেন ড্রাইভটায় কোটি টাকার ইনফরমেশন ছিল। না ফ্রেডি, টাকা যতই হোক না কেন, জীবনের থেকে টাকার দাম বেশি না। একটা কাজ করি আমরা, পকেট মারের গ্যাংয়ের যে বস আছে না, ওকে ফোন করি আমরা। হ্যাঁ হ্যালো প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। হ্যাঁ সালাম সাহেব। দেখো আমি দুটো লাশের ফটো পাঠাচ্ছি, তুমি দেখে বলো, ভালো করে দেখবে ওরা দুজন তোমার গ্যাংয়ের মেম্বার কিনা, অনিল আর কিশোর। হ্যাঁ স্যার। স্যার এই প্রথম ফটোটা যেটা পাঠিয়েছেন সেটা অনিলের। আর দ্বিতীয়টা? এই দ্বিতীয়টা ঠিক বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় জন কিশোর নয়, তাহলে ও কে?
যে পেন ড্রাইভ গিলেছিল আর নিজের প্রাণটা দিয়ে দিল। ফেডরিকা, একটা কাজ করো, রয়ের বিজেন্দ্রবাবুকে ফোন করো, জিজ্ঞেস করো ওনাকে। হ্যালো মিস্টার বিজেন্দ্র, আমি সিআইডি থেকে ফোন করছি, ফ্রেডি। একটু আগেই আপনাকে বিক্রম ফোন করেছিল না? কি না? থ্যাংক ইউ স্যার। মাই গড, যে লোকটা ভিতরে মরে পড়ে রয়েছে সেই হলো আসল বিক্রম, যে পেন ড্রাইভের জন্য নিজের জীবন দিয়েছে। কিন্তু তাহলে স্যার, যে এই পেন ড্রাইভটা নিয়ে গেল একটু আগেই, সে তাহলে কে? ও খুনি ছিল ফেডরিক, খুনি ছিল, যে বিক্রম সেজে আমাদের সামনে এসেছিল। স্যার, এটাই হয়েছিল। আসল বিক্রম যখন পেন ড্রাইভটা খুঁজতে ভিতরে ঢুকেছিল তখনই পেন ড্রাইভটা খুঁজে পাওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছই, আর ও পালাতে বাধ্য হয়। ও জেনে বুঝে আমাদের কাছে ধরা দিয়েছিল, যাতে আমাদের সাহায্যে খুব সহজেই ও পেন ড্রাইভটা নিয়ে নিতে পারে। খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের বোকা বানিয়ে পেন ড্রাইভ নিয়েও পালিয়ে গেছে। জানেন এবার ওরা কি তাণ্ডব করবে, ওদের থামাতেই হবে। একটা কাজ করো তোমরা, এই বাইরের রোডে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে না, ওর থেকে ওর ছবিগুলো বের করো আর সব জায়গায় পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাও? তাহলে একটা কাজ করো, অলিতে গলিতে রাস্তায় রাস্তায় তোমার যতজন লোক আছে ওদের সবাইকে বলে দাও একটা ছেলের ফটো পাঠাচ্ছি, সে যেন শহর ছেড়ে পালাতে না পারে। আরে এটা সেই লোকটাই না? হ্যাঁ, এটা সেই সেই লোকটা। লোকটাই। চল। হ্যাঁ দাদা, পেয়ে গেছি। এখানে দাঁড় করাতে পারিনি, কিন্তু আগের সিগন্যালে দাঁড়াবে, ওর সাইলেন্সারে কাপড় দিয়ে দিয়েছি।
হ্যালো, হ্যাঁ প্যাকেজ আমার কাছেই আছে। হ্যাঁ আমার গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে কিন্তু আমি পৌঁছে যাব। হ্যাঁ ওকে ওকে। কেউ এগিয়ে আসবে না, কেউ কেউ এগিয়ে আসবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ পিছিয়ে যাও, হ্যাঁ কেউ এগিয়ে আসবে না, পিছিয়ে যাও, পিছিয়ে যা আমি বলছি। সরো, সরে যাও সবাই। সরে যাও সবাই, সরে যাও। পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও। এর অবস্থা তো খুবই খারাপ। এই কি হয়েছে? হ্যাঁ? কি করেছো এর সাথে? হ্যাঁ, কে মেরেছে একে? স্যার এই গিগের কাউন্টার আর এই পেন ড্রাইভ। কে মেরেছে একে? আমরা কিছু করিনি স্যার, আমরা তো বুঝতেই পারছি না যে এসব হলো কি করে। স্যার হঠাৎ ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল আর দুম করে মাটিতে পড়ে গেল। আমরা ভেবেছি ওর হার্ট অ্যাটাক হয়েছে। স্যার স্যার এ তো মরে গেছে। দয়া, এই দেখো সেই আংটিটা। এই ছুঁচের মধ্যে বিষ ছিল আর এইটা এই আংটির মধ্যে। আর বস, যদি আংটিটা এভাবে ঘোরানো হয় এই পিনটা বাইরে বেরিয়ে আসে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডি বন্ধ করে দিল। এটা তো ওই অর্গানাইজেশনের লোক মনে হচ্ছে। এটা কারা হতে পারে আর কি চায়? আর জানি না এখানে কি কি হতে চলেছে।